আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আগস্টে হবে মন্ত্রিসভা সম্প্রসারিত, মিলবে বরাকে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা কবে সম্প্রসারিত হবে? গতকাল তেজপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আগস্টের আগে আসামের মন্ত্রিসভা সম্প্রসারিত হবে সংবিধান অনুযায়ী। মন্ত্রিসভায় মন্ত্রী থাকবেন ১৯ জন। মন্ত্রিসভা সম্প্রসারণে বেশ কয়েকজন নয়া মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরাক উপত্যকা থেকে যে কোনো দু একজন মন্ত্রী জায়গা পাবেন তা নিশ্চিত। বরাক থেকে পরিমল শুক্লবৈদ্য একমাত্র মন্ত্রী ছিলেন, কিন্তু এবার তিনি সংসদে নির্বাচিত হয় আসাম মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে শূন্য প্রতিনিধিত্ব রয়েছে। দক্ষিণ আসামের বিধায়করা মন্ত্রিসভায় আসন পাবেন তাও নিশ্চিত। সিনিয়র মন্ত্রী কেশব মহন্তের রদবদলও নিশ্চিত। বর্ধিত মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রীর রদবদল করা হবে। একজন বর্তমান প্রবীণ মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বর্তমান রাজ্য সভাপতি ভবেশ কলিতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। অপরদিকে বন্যা পোর্টাল বিভ্রাটের জেরে কলেজে ভর্তির সময় বৃদ্ধি, উচ্চশিক্ষা বিভাগের নতুন নির্দেশনা। বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে এবং সমর্থ পোর্টালকে ঘিরে বিভ্রান্তির জেরে কলেজে ভর্তির সময় বৃদ্ধি করল শিক্ষা বিভাগ। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির সময় বৃদ্ধির আর্জি জানিয়েছিল উচ্চশিক্ষা বিভাগের কাছে। এর প্রেক্ষিতে আরো দুদিন সময় বাড়ানো হয়েছে প্রথম দফার ভর্তির জন্য। আজও কলেজে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলবে। কলেজ চাইলে প্রয়োজনে রবিবারও ছাত্রছাত্রীদের ভর্তি করতে পারবে। বন্যার কবলে পড়েছে গোটা বরাক উপত্যকা। এর মধ্যে করিমগঞ্জ হাইলাকান্দি জেলার অবস্থা একেবারে শোচনীয়। ব্রহ্মপুত্র উপত্যকারও কোনো কোনো জেলায় বন্যার তাণ্ডব চলছে। কিন্তু কলেজে ভর্তির প্রক্রিয়া চালিয়ে যেতে অনড় ছিল শিক্ষা বিভাগ। আগে নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম মেধা তালিকার ভিত্তিতে বৃহস্পতি ও শুক্রবার দুদিনে ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বন্যার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুলে হাজিরই হতে পারেননি। ফলে গত দুদিনে বরাকের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের ভর্তির হার একেবারে কম। কারণ বন্যার ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট কলেজে এসে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তাছাড়া বরাক থেকে যেসব মেধাবী পড়ুয়া ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, গন্তব্যে পৌঁছতে সমস্যা হয়েছে তাদেরও। এই পরিস্থিতিতে শিক্ষা বিভাগের নির্দেশ মেনে উচ্চশিক্ষা ডিরেক্টরেট থেকে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে। উচ্চশিক্ষা বিভাগের জারি করা নির্দেশ অনুযায়ী প্রথম দফার মেধা তালিকার ভিত্তিতে শনিবারও চলবে কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া। কলেজ চাইলে আগামীকাল রবিবারও ছাত্রছাত্রীদের ভর্তি করতে পারবে। প্রথম দফার ভর্তির সময় বাড়ানোর ফলে স্বাভাবিকভাবেই পিছিয়েছে দ্বিতীয় মেধা তালিকার প্রকাশ। নতুন সূচি অনুযায়ী 22 জুনের পরিবর্তে কলেজগুলি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে 24-25 জুন। দুই পর্যায়ে প্রকাশিত হবে দ্বিতীয় মেধা তালিকা। তার ভিত্তিতে 26, 27 ও 28 জুন কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া চলবে। তারপর 29 জুন থেকে 1 জুলাই অবধি কলেজগুলিতে চলবে স্পট অ্যাডমিশনের প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কোনো পড়ুয়া মেধা তালিকায় স্থান না পেলে কিংবা ভর্তির জন্য আবেদনই না করলে খালি আসনে তাদের ভর্তি করতে পারবে কলেজগুলি। এরপর শুরু হবে সিইউইটির ফলাফলের ভিত্তিতে কলেজের 20% আসনে ভর্তির প্রক্রিয়া। অপরদিকে এফএন রোডে স্থানীয়দের তৈরি বাঁশের সাঁকুই বর্ষা। বন্যার জলে ভেসে যাওয়া এফএন রোডে গতকাল পূর্ত বিভাগ থেকে রোড ক্লোজ সাইনবোর্ড লাগিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকার নির্দেশ জারি করে দায় সেরে নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি যাচাই না করে বিকল্প সড়ক হিসেবে বন্যার জলে জলমগ্ন অবস্থায় পুরোপুরি বন্ধ থাকা দাসগ্রাম থেকে 15 হয়ে রাহাতপুর সড়ক দিয়ে চলাচল করতে আহ্বান জানিয়েছেন পূর্ত বিভাগের উত্তর করিমগঞ্জ টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার। কিন্তু আশ্চর্যজনকভাবে গত 24 ঘন্টায় বন্যার জল প্রতিরোধ করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। গত একদিনে সড়কের ভাঙ্গন আরো দ্বিগুণ আকার ধারণ করেছে। বিপন্ন হয়ে পড়েছেন প্রায় 50টি গ্রামের মানুষ। একমাত্র সড়ক বন্যার জলে তলিয়ে যাওয়ার কারণে জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন লক্ষাধিক মানুষ। কিন্তু এ নিয়ে প্রশাসন ভাত ঘুমে। বিষয়টি জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকার নজরে দিয়েছেন অনেকে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুক্রবার বিকেলে মানুষের ডাকে সাড়া দিয়ে সড়কের ভাঙ্গন পরিদর্শন করতে ছুটে এসেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, সাংসদ কৃপনাথ মালা সহ অন্যান্য নেতাদের মতো তিনিও প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন।
কিন্তু কবে নাগাদ সংস্কার শুরু হবে বা যান চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে তার গ্যারান্টি দিতে পারেননি দক্ষিণের বিধায়ক সহ কোনো নেতৃত্ব। সড়কের প্রায় ৪৫ ফুট তলিয়ে গেছে, জল প্রবল গতিতে যাচ্ছে। গতকাল এক মহিলা পথচারী বাঙ্গনস্থলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন। তবে সরকারিভাবে কোনো উদ্যোগ না নিলে মানুষের চলাচলের উপযোগী করে তুলতে শুক্রবার এগিয়ে এসেছেন স্থানীয় যুবকরা। বাঙ্গনস্থলের এপার থেকে ওপারে যাওয়ার জন্য বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন তারা নিজেরা মিলে। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছেন জনগণ, দুই প্রান্তে রয়েছেন যানবাহন। সাঁকো অতিক্রম করে তারপর গন্তব্যস্থলে যাচ্ছেন পথচারীরা। উল্লেখ্য, লঙ্গাই নদীর জল এখন কমার পথে, কিন্তু গত কয়েকদিনে নদীর জলের স্তর বাড়তে থাকায় জাতুয়া এলাকার ফকিরবাজার নীলামবাজার রোডের উপর দিয়ে জল বইতে থাকে, ফলে ভাঙ্গন আগেই দেখা দেয়। কিন্তু আগেভাগে প্রতিরোধমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবারের ঘটনায় বিপন্ন হয়েছেন বৃহত্তর এলাকার মানুষ। অপরদিকে করিমগঞ্জে সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ত্রাণ শিবিরের সংখ্যা বৃদ্ধি। বিপদসীমার নিচে লঙ্গাই সিংলা, জল কমছে কুশিয়ারা। ৮৫টি ত্রাণ শিবিরে আশ্রিত ১২,০০০-এর বেশি মানুষ। ভারী বর্ষণে বিপর্যস্ত করিমগঞ্জের সামগ্রিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ৪৮ ঘন্টা বৃষ্টি হয়নি। ৩ নদীর জল নেমে যাওয়ায় বন্যা কবলিত এলাকার জলস্তর কমে বন্যা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে। প্রায় এক সপ্তাহ পর দেখা মিলেছে রোদের, এতে মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। শহরে জল নেমে যাওয়ায় ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরে গেছেন অনেক বানবাসী। তবে দক্ষিণ এবং উত্তর করিমগঞ্জে নতুন করে কয়েকটি গ্রামে লঙ্গাইয়ের জল প্রবেশ করার ফলে পরিস্থিতির খানিকটা অবনতি হয়েছে। ফলস্বরূপ শুক্রবার বাড়ানো হয়েছে ৫টি ত্রাণ শিবির। বন্যার্তদের পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার করিমগঞ্জ সফর করবেন জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা। নদীবাদ সহ ত্রাণ শিবির পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলে জল সম্পদ মন্ত্রী এদিন জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। জেলায় দ্বিতীয় দফার বন্যায় শতাধিক পরিবার ঘর ছাড়া হয়েছে। বন্যা কবলিত এলাকার ত্রাণ শিবিরগুলোতে খাদ্য, বিশুদ্ধ জল ও ওষুধের সংকট দেখা দিয়েছে। অভিযোগ, প্রথম দিকে কিছু ত্রাণ দেওয়া হলেও পরবর্তীতে আর খোঁজ খবর নেওয়া হয়নি। শুক্রবার বিষয়টি নিয়ে জেলা কমিশনারের দ্বারস্থ হন জেলা কংগ্রেস নেতৃত্ব। ব্রজেন্দ্রনগর এলাকায় অনেক ত্রাণ শিবিরের সমস্যা দেখা দিয়েছে। বানবাসীরা নিরাপদ আশ্রয় খুঁজে ত্রাণ কেন্দ্রে উঠলে বন্যার জলে প্লাবিত হয়েছে সেই সব কেন্দ্রগুলি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুদিন আবহাওয়া ভালো থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা নেই। তবে আগামী সোমবার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। করিমগঞ্জ জল সম্পদ বিভাগের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাত ১০টা পর্যন্ত কুশিয়ারা নদীর জলস্তর রয়েছে ১৫.৩২ মিটার। অন্যদিকে বিপদসীমার নিচে রয়েছে লঙ্গাই এবং সিংলা। জলস্তর যথাক্রমে ২২ এবং ১৭.২৬ মিটার। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ শুক্রবার রাতের বুলেটিনে জানানো হয়েছে, করিমগঞ্জ জেলার ৫টি রাজস্ব সার্কেলের মধ্যে নীলামবাজার রাজস্ব সার্কেলের ১০৬টি, বদরপুরের ২৩টি, পাতারকান্দির ২৬টি, রামকৃষ্ণনগরের ৭১টি এবং করিমগঞ্জ সদর রাজস্ব সার্কেলের শহর সহ ৫৪টি গ্রাম এখন পর্যন্ত জলমগ্ন। বন্যাক্রান্তের সংখ্যা ২,৪০,৪৭৭, যার মধ্যে নীলামবাজার সার্কেলের ৫৮,৪৩৩, বদরপুরের ২৯,৪৮৫, পাতারকান্দির ৯,৭৪২, রামকৃষ্ণনগরের ৫০,৫৬১ এবং করিমগঞ্জ সদর রাজস্ব সার্কেলের ৯২,২৫৬ জন। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী শুক্রবার রাত পর্যন্ত জেলার মোট ৮৫টি ত্রাণ শিবিরে আশ্রিতের সংখ্যা ১২,১১১ জন, যার মধ্যে পুরুষ ৪,৫৭২, মহিলা ৩,৮৪৬, শিশু ৩,৬৭৪, গর্ভবতী মহিলা ১৮ এবং দিব্যাঙ্গ ১ জন। নীলামবাজার সার্কেলে ২০, বদরপুরে ১৪, পাতারকান্দিতে ১, রামকৃষ্ণনগরে ১২ এবং করিমগঞ্জ সদর রাজস্ব সার্কেলের ত্রাণ শিবির রয়েছে ৩৮টি। তাছাড়া জেলায় মোট ৫৪টি ত্রাণ কেন্দ্র রয়েছে। ভ্রাম্যমাণ মেডিকেল টিম রয়েছে ১১টি। ২ দিন বৃষ্টি না হয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি প্রশাসনের। তবে বন্যা পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হয়েছে বলে জানানো হয়েছে। একেবারে নিরাপদ বলা না গেলে অনেকটাই বিপদ কেটেছে, এমনটাই জানানো হয়েছে জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ থেকে। অপরদিকে শিলচর সিভিলের ৩টি বিভাগে আজও নেই চিকিৎসক, ক্ষুব্ধ দাবি কমিটি। শিলচর সিভিল হাসপাতালে আজ পর্যন্ত ৩টি বিভাগে চিকিৎসকের ব্যবস্থা না করায় ক্ষোভ ব্যক্ত করল শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যপাল সিভিল হাসপাতালে এসে 3টি বিভাগ
অর্থাৎ সার্জারি, চক্ষু এবং অর্থোপেডিক্স বিভাগে ডাক্তার না থাকায় অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন এই তিনটি বিভাগে চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবেন, কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। শুক্রবার শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে দীপঙ্কর চন্দ্র, বিবেক আচার্য, হানিফ আহমেদ, সুরজিৎ সোম, খালেদা বেগম লস্কর এবং কমল চক্রবর্তী 6 জনের এক প্রতিনিধি দল এ ব্যাপারে হাসপাতাল সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার অবর্তমানে ডেপুটি সুপার ডক্টর অরুণ দেবনাথের সঙ্গে দেখা করেন। তারা 3টি বিভাগে চিকিৎসক নিযুক্তির বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ডেপুটি সুপার জানান এখন পর্যন্ত কোনো বিভাগের চিকিৎসক নিয়োগ হয়নি। প্রতিনিধি দল এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছেন। তারা বলেন এই 3 বিভাগের চিকিৎসক নিয়োগ না হওয়ায় রোগীরা বাধ্য হয়ে মেডিকেল কলেজ বা অন্যত্র চিকিৎসার জন্য ছুটাছুটি করছেন। এই বিষয় নিয়ে আগেও কমিটি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে বারবার আবেদন করলেও সরকার নিশ্চুপ। আগামী 2 মাসের মধ্যে 3 বিভাগের চিকিৎসক নিয়োগ না করলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামবে। প্রতিনিধিরা খবর নিয়ে জানেন যে সিভিল হাসপাতাল ব্লাড ব্যাংকে ব্লাড কম্পোনেন্ট সেপারেশনের সমস্ত যন্ত্রপাতি এসে গেছে, তাই লাইসেন্স পাওয়ার পরে কাজ শুরু করা যাবে। লাইসেন্সের জন্য ব্লাড ব্যাংক থেকে গুয়াহাটি ড্রাগস কন্ট্রোল কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র 15 দিন আগে পাঠানো হয়। এখন গুয়াহাটি ড্রাগস কন্ট্রোল বিভাগ শিলচর ড্রাগস কন্ট্রোল অফিসে ইন্সপেকশন করে রিপোর্ট দেওয়ার পর গুয়াহাটি অফিস থেকে লাইসেন্স পাওয়ার জন্য নয়াদিল্লি ড্রাগস কন্ট্রোলার জেনারেলে পাঠানো হবে। এদিন কমিটির পক্ষ থেকে গুয়াহাটি ড্রাগস কন্ট্রোল বিভাগে ফোনে যোগাযোগ করলে বিভাগের আধিকারিককে কলিতা ফোনে জানান আজকেই তারা ডাকযোগে কাগজপত্র শিলচর ড্রাগস কন্ট্রোল অফিসে পাঠিয়ে দেবেন। কমিটি মনে করে আগামী আগস্ট মাসেই ব্লাড কম্পোনেন্ট সেপারেশন চালু হয়ে যাবে। এই কম্পোনেন্ট চালু হলে আন্দোলনের একটি বিরাট সাফল্য অর্জিত হবে। প্রতিনিধিরা শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি গঠন হওয়ার পর থেকেই ব্লাড কম্পোনেন্ট সেপারেশন চালু করার জন্য লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে। তারা এও বলেন সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খোলার জন্য গুয়াহাটি পূর্ত বিভাগ টেন্ডার আহ্বান করার পর সিভিল হাসপাতালের ভেতরের জায়গা খালি করে দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল বেশ কয়েক মাস আগে। টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ছিল চলতি বছরের 24 জানুয়ারি। কাজ শুরু করার আগে জায়গা খালি করতে বলা হয়েছিল। লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই জায়গা খালি করা হয়েছিল, কিন্তু কি কারণে কাজ এখনো শুরু হয়নি বা কবে শুরু হবে 50 বিশিষ্ট শয্যার কাজ, সেই বিষয়ে জয়েন্ট ডিরেক্টরকে ফোনে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর মেলেনি। কমিটি চাইছে এই কাজ অতি সত্বর শুরু হোক এবং পর্যাপ্ত পরিমাণে ডাক্তার ও মেডিকেল স্টাফ নিয়োগ করা হোক। 150 শয্যা বিশিষ্ট সিভিল হাসপাতাল আধুনিকীকরণের ক্ষেত্রে জাইকা মারফত টপোলজিক্যাল এন্ড জিও সার্ভে হওয়ার পর ডিপিআর তৈরি করে টেন্ডার আহ্বান করার কথা। সেই বিষয় নিয়ে ডেপুটি সুপার বা জয়েন্ট ডিরেক্টর সঠিক কোনো উত্তর দিতে পারেননি। সেই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে আছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী 3 মাসের মধ্যে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে কমিটি, একথা জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।